হ্যাঁ, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে রাউটের সূত্র যারা ওবে করে তাদেরকে আমরা আইডিয়াল সলিউশন বলি, আর যারা ওবে করে না তাদেরকে নন আইডিয়াল সলিউশন। তো রাউটের সূত্রের জন্য যে আমরা লেখচিত্র প্লট করেছিলাম, যদি নন আইডিয়ালের জন্য প্লট করি, নন আইডিয়ালের জন্য প্লট করি, তো আমরা যেখানে থেমেছিলাম দেখেছিলাম যে দুই ধরনের ডেভিয়েশন পাবো, একটা পজিটিভ ডেভিয়েশন আর একটা নেগেটিভ ডেভিয়েশন। সেটা আমরা লেখচিত্র আকারেও প্লট করেছিলাম যে পজিটিভ ডেভিয়েশন দেখতে কেমন আর নেগেটিভ ডেভিয়েশন দেখতে কেমন। এখন আমরা এর কারণ জানতে চাই। তো কারণ জানার আগে আমরা আদর্শ দ্রবণের একটা নোটের মধ্যে ইনফরমেশন জেনে নিই। আদর্শ দ্রবণ, তাহলে আমাদের তিনটে জিনিস সামনে আছে, আমরা এখন কারণ জানতে চাইছি। কারণ খেয়াল করো, আমরা মিশিয়েছিলাম দ্রাবক আর দ্রাবক। তাহলে দ্রাবকের মধ্যে যে আকর্ষণ আছে সেটা হচ্ছে এ আকর্ষণ, মানে দ্রাবক দ্রাবক আকর্ষণ, আর এর মধ্যে যে আকর্ষণ আছে সেটা হচ্ছে দ্রাব দ্রাব আকর্ষণ। এবার যখন এই দুটো একসঙ্গে মিশে গিয়ে দ্রবণ দিল, তখন নতুন একটা আকর্ষণ কি হলো? এবি। যদি আদর্শ দ্রবণ হয় তাহলে এই তিনটেই সমান হবে, আগেকার মধ্যেও যে আকর্ষণ, দ্রবণের পরেও সেই আকর্ষণটা সেম। আর যদি অনাদর্শ দ্রবণ হয় তাহলে এই দ্রবণের মধ্যে যে দ্রাবক আর দ্রাবের মধ্যে আকর্ষণ সেটা এদের থেকে বেশি হতে পারে আর কম হতে পারে। তো ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে এ আর বিবি আকর্ষণ অপেক্ষা ধনাত্মক বিচ্যুতি যদি হয়, এ বির মধ্যে আকর্ষণটা কম হয়, এটা হলো কারণ। আর ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে উল্টো, এ আকর্ষণ অথবা বিবি আকর্ষণ অপেক্ষা এ আর বি এর মধ্যে আকর্ষণটা বেশি হয়। এখন স্যার এর ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি মানে বাষ্পচাপ বেশি হয়ে যাচ্ছে দ্রবণের। রাউটের সূত্র থেকে যে বাষ্পচাপ পাওয়ার কথা ছিল তার থেকে দ্রবণের বাষ্পচাপটা কি হচ্ছে? বেশি হচ্ছে, যেন পজিটিভ পেয়েছিলাম। আর এর ক্ষেত্রে বাষ্পচাপটা হ্রাস পাচ্ছে। তো কেন দেখো, এবার ছবি আকারে দেখাচ্ছি। এখানে নতুন আকর্ষণ জেনারেট করেছে এ আর বির মধ্যে আকর্ষণ। তো বাষ্পের মধ্যে যা ছিল পৃষ্ঠতল থেকে, আর পৃষ্ঠতলে লম্বা লম্বা অণু আছে, আবার গোল গোল অণু আছে। তো এদের মধ্যেকার আকর্ষণ মানে দ্রাবক দ্রাবক আকর্ষণ, আমরা দ্রাবটা যেহেতু অনুবায়ী ধরেছি, দ্রাব যাওয়ার ব্যাপারে কোনো আলোচনা করছি না। তো লম্বারা আগে যে যেত সেটা হচ্ছে লম্বা লম্বা আকর্ষণকে ব্রেক করে যেত যখন বিশুদ্ধ লম্বা ছিল, বিশুদ্ধ দ্রাবক ছিল। তাহলে বিশুদ্ধ দ্রাবক যদি থাকে, শুধুই দ্রাবক আছে, তাহলে ওরা বাষ্পে যেতে গেলে সারফেস থেকে যাচ্ছে, কিন্তু সারফেস থেকে বাষ্পে যেতে গেলে এ আর এর মধ্যে আকর্ষণটাকে ব্রেক করে যেতে হচ্ছিল। এখন আর এ এর মধ্যে আকর্ষণ নেই দ্রবণ হওয়া মানে, এখন আকর্ষণ হয়ে গেছে এ আর বি এর মধ্যে, তাহলে এখন যদি বাষ্পে যেতে হয় তাহলে এ বি আকর্ষণকে ব্রেক করে যেতে হবে। তাহলে ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে দেখো, নতুন যে আকর্ষণ সৃষ্টি হলো দ্রাব আর দ্রাবকের মধ্যে, সেই আকর্ষণের মানটা কম। তাহলে একই টেম্পারেচারে সহজে ওই আকর্ষণটা ব্রেক করে ওরা ভেসে যাবে না। এই জন্য দ্রবণে যেহেতু ওদের মধ্যে আকর্ষণ কম, এই জন্য সহজেই বাষ্পে যায়, তাই বাষ্পে অণুর সংখ্যা বেশি হয় আর চাপটাও বেশি হয়, ফলে বাষ্পচাপ বেড়ে যায়। আর এর ক্ষেত্রে দ্রাবক আর দ্রাবের মধ্যে আকর্ষণটা বেড়ে গেছে কম্পেয়ার টু দ্রাবক দ্রাবক। তাহলে দ্রাবক দ্রাবক বেশি উদ্বায়ী আর দ্রাবক আর দ্রাব কম উদ্বায়ী, কারণ আকর্ষণ বেশি মানে কম উদ্বায়ী। এই জন্য এরা কম যাবে, বাষ্পচাপ কম হবে। তাই রাউটের সূত্র অনুযায়ী যা বাষ্পচাপ পাবো আমরা দ্রাবক থেকে, এর ক্ষেত্রে হ্রাস হবে, কমে যাবে। তাহলে আকর্ষণ বাড়ার কারণে বাষ্পে কম যাচ্ছে, চাপ কম হচ্ছে, ঋণাত্মক বিচ্যুতি। আর আকর্ষণ কম দ্রাবক অপেক্ষা, এই জন্য বেশি বাষ্পে যাবে, বাষ্পচাপ বেশি হবে, মানে পজিটিভ ডেভিয়েশন। ক্লিয়ার না? তাহলে আকর্ষণের বেসিসে আমরা আদর্শ দ্রবণ আর অনাদর্শ দ্রবণের মধ্যে আবার ধনাত্মক বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতি কখন হবে সেই কারণটা আমরা জানলাম। কপি করে নাও এটা।
একটা উদাহরণ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি। টলোইন আর বেঞ্জিন, ইথানল, অ্যাসিটন, অ্যাসিটন ও এগুলো দেখা যাচ্ছে। খেয়াল করো, টলোইন আর বেঞ্জিন তো দুটোই হাইড্রোকার্বন, তাহলে এখানে টিটি আলোচন আছে আর এখানে বিবি আলোচন আছে। এবার ওরা যখন একসঙ্গে দ্রবণে আসবে তখন টিবি আলোচন হবে। এই তিনটা আলোচনই সেম, তিনটা আলোচনে কি সেম, এই জন্য এদের ক্ষেত্রে কোনো ডেভিয়েশন হবে না। আর এখানে এর মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে, হাইড্রোজেন বন্ডিং, আর এর মধ্যে ডাইপোল ডাইপোল ইন্টারেকশন আছে, ডাইপোল ডাইপোল। তাহলে এটা স্ট্রং আকর্ষণ, এটা স্ট্রং আকর্ষণ। এবার যখনই তুমি ওই দুটোকে মেশাবে দ্রবণ তৈরি হবে এর সঙ্গে এর আকর্ষণ, শুধু দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণ হবে, ভ্যান ডার ওয়ালস উইক। তাহলে দেখো আগে এইচ বন্ডিং স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল দ্রাবকের মধ্যে, বা এর মধ্যে স্ট্রং আকর্ষণ ছিল, আর এখানে এসে উইক ভ্যান ডার ওয়াল আকর্ষণ তৈরি হচ্ছে এর মধ্যে। তাহলে এখন এটা বাষ্প বেশি পরিমাণ যাবে না। এই জন্য তোমাকে কোশ্চেন দিতে পারে যে ইথানলে অ্যাসিটন দ্রবীভূত করলে বা অ্যাসিটনে ইথানল দ্রবীভূত করলে ধনাত্মক বিচ্যুতি পাবো না ঋণাত্মক বিচ্যুতি পাবো, কারণ সহ করো। তখন তুমি এই আকর্ষণের ফ্যাক্টরটা দিয়ে ব্যাখ্যা করবে স্যার এখানে আমরা ধনাত্মক বিচ্যুতি পাবো। কেন তার কারণ ক্লিয়ার হলো? ওদের মধ্যেকার আকর্ষণ বলতে হবে সেটা স্ট্রং কম্পেয়ার টু উইক ভ্যান ডার ওয়াল আকর্ষণ, এই জন্য এখানে আমরা বাষ্পচাপ বেশি পাবো, পজিটিভ ডেভিয়েশন হবে। এবার এর ক্ষেত্রে দেখো এর মধ্যে আমরা কি আকর্ষণ করলাম, ডাইপোল ডাইপোল আকর্ষণ করলাম। ক্লোরোফর্মের মধ্যেও ডাইপোল ডাইপোল আকর্ষণ, এর মধ্যেও সেম ডাইপোল ডাইপোল আকর্ষণ। এবার যখন এই দুটোকে মেশাবো তখন দেখো এটা ক্লোরোফর্মে সে হাইড্রোজেনটা Cl Cl Cl, এই হাইড্রোজেনটা এখন অ্যাসিটনের অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং এ পার্টিসিপেট করবে। তাহলে H বন্ড তৈরি হয়ে গেল, H বন্ড। তাহলে আগে দ্রাবকের মধ্যে এটা দ্রাবক হলে এটা দ্রাবক, তো দ্রাবক দ্রাবক আকর্ষণ ছিল ডাইপোল ডাইপোল, দ্রাব দ্রাব আকর্ষণ ছিল ডাইপোল ডাইপোল। এবার যখন মিশিয়েছো তখন ওর থেকে বেশি স্ট্রং আকর্ষণ H বন্ডিং চলে এসেছে। তাহলে আকর্ষণ বেশি হয়ে গেলে বাষ্পে কম যাবে, বাষ্পে কম গেলে চাপ কম হবে, নেগেটিভ ডেভিয়েশন হবে। ক্লিয়ার? কপি করো, এটা কপি হয়ে গেছে। অনাদর্শ দ্রব্য, ধনাত্মক বিচ্যুতি আর ঋণাত্মক বিচ্যুতি। কবে হয়ে গেছে এটা? খেয়াল করো, আবার একটা ট্রিক নাও যে আমরা কি করে বুঝবো যে কখন কাদের মধ্যে ধনাত্মক বিচ্যুতি হবে ঋণাত্মক বিচ্যুতি হবে। এটা খুব ইম্পর্টেন্ট। পজিটিভ ডেভিয়েশন আছে যদি তুমি দেখতে পাও অ্যালকোহল আছে অথবা CH2 অথবা CCl, এই কোনো একটা উপাদান যদি তুমি দেখতে পাও তাহলে তুমি বলবে পজিটিভ ডেভিয়েশন। কথা ক্লিয়ার হলো না?
মানে দুজন থাকলে তো উপাদান, দুজনের মধ্যে এটা তিনজনের মধ্যে কেউ একটা উপাদান হলেই হবে, তাই সে দ্রাবক হিসাবে অথবা দ্রাবক হিসাবে, তাহলে ওরা পজিটিভ ডেভিয়েশন শো করবে। আর নেগেটিভ ডেভিয়েশন, নেগেটিভ ডেভিয়েশনের জন্য অ্যাসিড থাকবে মেনলি, অ্যাসিড, ইনঅর্গানিক অ্যাসিড, এই ইনঅর্গানিক হোক বা অর্গানিক হোক অ্যাসিড থাকবে মেনলি। দেখো উদাহরণগুলো আছে ধনাত্মক বিচ্যুতি, তো আমরা ইথানল নিলাম, জল নিলাম, মিথানল নিলাম, অ্যাসিটন নিলাম, অ্যাসিটন নিলাম, CH2 নিলাম, ইথানল নিলাম, CCl4 নিলাম, এর সঙ্গে অন্য কোনো দ্রবক নিচ্ছি, CCl4 এর সঙ্গে বেনজিন নিলাম, ওদের মধ্যে কোনো একটা উপাদান থাকলে ধনাত্মক বিচ্যুতি হবে। এর ঋণাত্মক বিচ্যুতি দেখো HCl, জল নিলাম, ইনঅর্গানিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড নিলাম, জল নিলাম, নাইট্রিক অ্যাসিড, জল নিলাম, ফর্মিক অ্যাসিড, জল নিলাম, চারটা ডান দিকে দেখলো হয়ে গেছে। Azeotropic মিশ্রণ, খেয়াল করো নর্মালি যদি কোনো উপাদান একরকম থাকে আর তুমি তাকে বাষ্পে নিয়ে যেতে চাও তরল থেকে, তারপরে স্ফুটনাঙ্কে ফোটালেও বাষ্পে চলে যাবে। কম্পোজিশন ওখানে যা থাকবে এখানেও থাকবে, কম্পোজিশন মানে পার্সেন্টেজ। আমি বলতে চাইছি ধরো শুধু জল আছে, জল, এবার তুমি একে ফুটিয়ে বাষ্পে নিয়ে যেতে চাইছো, তুমি 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দিলে যেহেতু ওয়াটার আছে, তো এখানে বাষ্পে তুমি যে জলগুলো পাবে সেই জলের মধ্যে H2 100%ই থাকবে, আর এর মধ্যে জলও 100% আছে, মানে কম্পোজিশন সেম আছে। এবার যদি এখানে তুমি জলের মধ্যে একটু করে ইথানল মিশিয়ে দাও, C2H5OH, ইথানল দিলে তাহলে জলে ইথানল আছে, তো জল ফোটে কত 100 ডিগ্রি সেলসিয়াস, এ ফোটে কত 80 ডিগ্রি সেলসিয়াস। এবার বলো যদি তুমি বাষ্পে চেক করো তাহলে এর স্ফুটনাঙ্ক কম, এর স্ফুটনাঙ্ক বেশি, তো আগে কি যাবে বাষ্পে? যার স্ফুটনাঙ্ক কম সেখানে টেম্পারেচার আগে পৌঁছাবে, তাহলে তুমি এই বাষ্পে কম্পোজিশন 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, জল তো এমনি সাধারণ টেম্পারেচারেও বাষ্পীভূত হয়, তাহলে এখানে তুমি 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তুমি কি পাবে, যে না ইথানলও পাবে আর সামান্য জলও পাবে, ইথানলের পরিমাণ ম্যাক্সিমাম পাবে, জলের পরিমাণটা কম পাবে। তাহলে এখানে যেটা উল্টো ছিল, জল দ্রাবকে ইথানল মিশিয়েছিলে, কম্পোজিশন জলের বেশি ছিল আর ইথানলের কম ছিল, বাষ্পে কম্পোজিশন এক আছে না আলাদা আছে? আলাদা আছে। পুরোপুরি জল যাবে না, পুরোপুরি খেয়ে যাবে 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ইথানলটা চলে যাবে। তাই এইগুলোকে আমরা বলি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, আংশিক পাতন। কি বলি এটাকে? আলাদা আলাদা যার স্ফুটনাঙ্ক হবে দ্রবণকে হিট দিয়ে, যার স্ফুটনাঙ্ক কম তাকে আগে বাষ্পীভূত করে, এখানে আমরা একটা চেম্বার করা আছে, ধরো একটা পাইপলাইন, আর এখানে আমরা একটা ফ্লাক্স রেখেছি, এটা ফ্লাক্স রেখেছি, এই পাইপলাইনটা এসে ফ্লাক্সের মধ্যে ঢুকিয়ে দিলাম। এটাকে যদি ঠান্ডা করো তুমি, তাহলে যার উদ্বায়িত বেশি সে আগে গিয়ে এখানে জমা হবে, সে আলাদা হয়ে যাবে। এটাকে আমরা কি বলি? আংশিক পাতন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। কিন্তু যদি এরকম হয় যে তুমি একটা পার্টিকুলার দ্রবণ নিয়েছো, পার্টিকুলার একটা বিশেষ দ্রবণ নিয়ে, বিশেষ মিশ্রণ নিয়েছো, যে তুমি হিট দিলে আলাদা আলাদা উপাদান আছে, বাইনারি দুজনই আছে, কিন্তু হিট দিলে এরা একই সঙ্গে বাষ্প চলে যায়, আর ঠান্ডা করলে একই সঙ্গে তরলে পরিণত হয়। দুটো দ্রাবক দুজনেই একটা সিঙ্গেল দ্রাবকের ন্যায় আচরণ করছে, আর ওদের কম্পোজিশন, ওদের পার্সেন্টেজ
তরল অবস্থাতে যেমন আছে বাষ্পের মধ্যে সেম আছে। আর ওদের স্ফুটনাঙ্ক না 100 ডিগ্রি সেলসিয়াস না 80 ডিগ্রি সেলসিয়াস, ওদের স্ফুটনাঙ্ক এই দুটোর বাইরে কোনো অবস্থা। তাহলে তুমি অন্য কোনো উপাদান নিলে উপাদানগুলোর যে ইন্ডিভিজুয়াল স্ফুটনাঙ্ক হবে সেই স্ফুটনাঙ্ক ওদের স্ফুটনাঙ্ক হবে না। তা ওরা যে ফুটে বাষ্পে যাবে ওরা অন্য কোনো তাপমাত্রায় ফুটে বাষ্পে যাবে। ওই ধরনের বিশেষ মিশ্রণকে আমরা বলি অ্যাজিওট্রপিক মিশ্রণ। তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণ কাকে বলে রাখবে শুনে নাও। যে বিশেষ মিশ্রণকে তাপ দিলে মিশ্রণে উপস্থিত উপাদানগুলো একই সঙ্গে বাষ্পে যায় এবং ঠান্ডা করলে উপাদানগুলো একই সঙ্গে আবার তরলে পরিণত হয়। অর্থাৎ দ্রবণ ও বাষ্পে সংযুক্তি একই থাকে উপাদানগুলো, সেই ধরনের বিশেষ মিশ্রণকে আমরা কি বলি অ্যাজিওট্রপিক মিশ্রণ। ক্লিয়ার হয়েছে না? আলাদা আলাদা উপাদান যদি থাকে তাহলে তুমি যদি তাপ দাও তাহলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হওয়ার কথা, যার স্ফুটনাঙ্ক কম সে আগে বাষ্পে যাবে আর যার স্ফুটনাঙ্ক বেশি সে পরে বাষ্পে যাবে। কিন্তু তুমি একটা বিশেষ মিশ্রণ যদি হাতে পাও, যদি দেখো এরকম হয় যে না উপাদানগুলো একই সঙ্গে বাষ্পে যাচ্ছে আবার ঠান্ডা করলে একই সঙ্গে তরলে পরিণত হচ্ছে, কোনো উপায়ে তুমি ওদেরকে আলাদা করতে পারছো না, অর্থাৎ তরলে আর বাষ্পে উপাদানগুলোর কম্পোজিশন একই আছে, তাহলে ওই ধরনের মিশ্রণকে আমরা কি বলবো? তাহলে এই ধরনের মিশ্রণ তৈরি হবে ওই উপাদানগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ মেশানোর ফলে। উপাদানগুলোর একটা নির্দিষ্ট পরিমাণ মেশানোর ফলে। তো দেখো আমরা উদাহরণটা আছি, ইথানলের পরিমাণটা তুমি যদি 95.4% করো তাহলে জল কতটা বেঁচে থাকলো? বাদ দাও 100 থেকে 4.6%। তাহলে তুমি এই ইথানল আর জলের মিশ্রণ যদি এই পার্টিকুলার মিশ্রণে আনো তাহলে ওই ধরনের মিশ্রণ তৈরি হয়। তুমি নাইট্রিক অ্যাসিড নিলে, নাইট্রিক অ্যাসিড HNO3 এটা নিলে 68% আর জল নিলে 32%, তাহলে ওই ধরনের মিশ্রণ তৈরি হয়। ওই ধরনের মিশ্রণ তৈরি হয়। নাইট্রিক অ্যাসিড 83 ডিগ্রি সেলসিয়াস ওর স্ফুটনাঙ্ক আর জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। মিশ্রণটা ফোটে, এই মিশ্রণটা এখন ফুটবে 81 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর এই 80 ডিগ্রি সেলসিয়াস এর 100 ডিগ্রি সেলসিয়াস এটা ফুটবে, এটা নেগেটিভ ডেভিয়েশন হয় না পজিটিভ ডেভিয়েশন হয়? পজিটিভ ডেভিয়েশন। তো এটা ফুটবে হচ্ছে 79 পজিটিভ ডেভিয়েশন তো 79 সামথিং 79.7 বললাম সাপোজ ডিগ্রি সেলসিয়াস, আর এটা 101 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মানে এক্সপেরিমেন্টাল পরীক্ষা করে বললাম তোমাদের। তার আমরা কি হয়েছে শোনো। তাহলে আমরা অ্যাজিওট্রপিক মিশ্রণ পড়তে এসেছিলাম। অ্যাজিওট্রপিক মিশ্রণের সংজ্ঞা আমরা ডিফাইন করেছি এইভাবে যে যে বিশেষ মিশ্রণে তাপ দিলে উপাদানগুলো একই সঙ্গে বাষ্পে পরিণত হয় এবং ঠান্ডা করলে একই সঙ্গে উপাদানগুলো তরলে পরিণত হয়, অর্থাৎ বাষ্প এবং তরলে উপাদানগুলোর সংযুক্তি বা কম্পোজিশন সেম থাকে। সেই বিশেষ মিশ্রণটাকে আমরা কি বলি? অ্যাজিওট্রপিক মিশ্রণ। অ্যাজিওট্রপিক মিশ্রণ দুই রকমের। দেখো আমি উদাহরণের সাহায্যে সেটাই বোঝানোর চেষ্টা করেছি। মিশ্রণের একটা উপাদানের স্ফুটনাঙ্ক ছিল 80, একটা ছিল 100, আর হয়ে গেছে দেখো দুজনের থেকে কম। আর একজনের ছিল, অন্য একটা উদাহরণ নিলাম তোমার সামনে, একজনের ছিল 83, একজনের ছিল 100, দেখো উভয় উপাদান অপেক্ষা বেশি হয়েছে। তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণ দুই রকমের। যদি মিশ্রণটার স্ফুটনাঙ্কটা যে কোনো উপাদান থেকে কম হয় তাহলে ওটাকে আমরা বলি সর্বনিম্ন স্ফুটনাঙ্কযুক্ত অ্যাজিওট্রপিক মিশ্রণ। আর যদি মিশ্রণের উষ্ণতা স্ফুটনাঙ্কটা যে কোনো উপাদান অপেক্ষা বেশি হয় ওটাকে আমরা বলি সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ। এখন কোন ক্ষেত্রে কোনটা হবে এগুলো সব নন আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে সমস্ত ঝামেলা হয় না, এগুলো সব নন আইডিয়াল সলিউশন। তো কখন পজিটিভ ডেভিয়েশনের সময় কোনটা হবে আর নেগেটিভ ডেভিয়েশনের সময় কোনটা হবে তাহলে একবার দেখি। এটা আমাদের ইনফরমেশন নিতে কাজে লাগবে। যদি আকর্ষণ বেশি হয় দ্রাবক আর দ্রাবের মধ্যে তাদেরকে ফুটে বাষ্পে নিয়ে যেতে গেলে তাপ বেশি লাগবে না কম লাগবে? তাহলে দেখো এখানে আমাদের এর মধ্যে আর এর মধ্যে যে আকর্ষণ আছে সেটা এদের থেকে কম না বেশি? এর মধ্যে হাইড্রোজেন বন্ড, এর মধ্যে হাইড্রোজেন বন্ড। এখানে আমরা পজিটিভ ডেভিয়েশন পেয়েছিলাম না নেগেটিভ ডেভিয়েশন? পজিটিভ ডেভিয়েশন মানে কি
আকর্ষণটা কমে গেছে না বেড়ে গেছে? কমে গেছে। তাহলে আকর্ষণ যদি কমে যায় তাহলে ফুটে বাষ্পে উদ্বায়িত বেশি, তাহলে কম তাপ দিলেই ফুটবে, এই জন্য কম তাপে পড়ছে। আর এখানে দেখো এর আর এর মধ্যে যে আকর্ষণ আছে, এর ইন্ডিভিজুয়াল আকর্ষণ আমার কাছে, আকর্ষণটা কি ছিল? এটা নেগেটিভ ডেভিয়েশন না পজিটিভ ডেভিয়েশন? নেগেটিভ ডেভিয়েশন মানে আকর্ষণটা, আর আকর্ষণ বেশি মানে উদ্বায়িত কম, তাহলে ফুটে বাষ্পে নিয়ে যেতে গেলে তাপ বেশি লাগবে, এই জন্য স্ফুটন অঙ্ক বেশি। ক্লিয়ার হয়েছে না হয়নি? ওকে, তাহলে এইটা আমরা কখন পাবো? এটা এই কেস পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে, আর এটা নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে। তো এটা আমরা এখানে রিপ্রেজেন্ট করছি। তাহলে অ্যাজিটেটিভ মিশ্রণের কি কি পড়লাম? এক নম্বর পড়লাম সংজ্ঞা, দুই নম্বর প্রকার, উদাহরণটা প্রকারের মধ্যেই পড়ছি, তোমরা লিখতে লাগো। সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ। এটা আমরা পাবো কখন বললাম? সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট যখন নেগেটিভ ডেভিয়েশন হবে। নেগেটিভ ডেভিয়েশন ঘটে এরূপ দ্রবণের বিশেষ কম্পোজিশনে দেখা যায়। আর এটা পজিটিভ ডেভিয়েশন ঘটে দ্রবণের বিশেষ কম্পোজিশনে ঘটে। উদাহরণ দেখো, এর উদাহরণটা কি টেনেছিলাম? সর্বনাম HNO3 প্লাস H2 কম্পোজিশনটা কি বলেছিলাম? এখানে 68% আর এখানে 32%। আর এই উদাহরণটা কি বলেছিলাম? ইথানল আজল, ইথানলের পার্সেন্টেজ কত বলেছিলাম? 95.4%, আর এটা তাহলে 4.6%। এখানে দেখা যায় এখন দেখো, এবার লেখচিত্রের সাহায্যে এটাকে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। এদিকে আমরা স্ফুটনাঙ্ক মানে টেম্পারেচার প্লট করেছি, আর এদিকে মোল ভগ্নাংশ। খেয়াল করো, আমাদের দুজনেই উদ্বায়ী, দুজনেই বাষ্পে যাবে। তাই এখানে আমরা এটাকে দ্রাবক, এটাকে দ্রাব ধরছি। এক্স এর মানটা 1 আর এখানে এক্স এর মানটা 0, আর এক্স বিটা যার পরিমাণ কম সেটাকে আমরা দ্রাব ধরছি, যার পরিমাণ বেশি তাকে দ্রাবক ধরছি। এক্স এর পরিমাণটা 0 আর এখানে এক্স এর পরিমাণটা 1। তো উদ্বায়িত দুজনের তো সমান না, আমরা এখন উদ্বায়িত অনুযায়ী তো লিখছি না, বাষ্পজাত অনুযায়ী লিখছি না, আমরা স্ফুটনাঙ্ক লিখছি। এর স্ফুটনাঙ্কটা আমরা মুখস্থ করেছিলাম না, এর স্ফুটনাঙ্কটা একটু আগে বললাম 83 ডিগ্রি সেলসিয়াস। এর স্ফুটনাঙ্কটা 83 ডিগ্রি সেলসিয়াস। আর এর স্ফুটনাঙ্ক কত জানি আমরা? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা যদি 83 হয় তাহলে এটা জলের জন্য দিচ্ছি, তাহলে এটা 100 ডিগ্রি সেলসিয়াস এর উপরে হবে। এটা 83 ধরলাম, ওটা 100 ধরলাম। এবার দেখো মোল ভগ্নাংশ আস্তে আস্তে দ্রাবের বাড়ছে। আমাদের এখানে
যখন নাইট্রিক অ্যাসিড এখানে 100% আছে, তো যখন 100% নাইট্রিক অ্যাসিড জল নেই, পুরো 100% নাইট্রিক অ্যাসিড, তখন স্ফুটনাঙ্ক তখন এটা হবে। এবার জল এসে গেলে আস্তে আস্তে দ্রবণের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, দ্রবণ হবে তো, দ্রবণের স্ফুটনাঙ্ক বাড়ে না কেন? বাড়ে। দ্রবণের স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বাড়বে, দ্রবণের স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বাড়বে। এবার একটা পার্টিকুলার কম্পোজিশন, এর পার্সেন্ট এখানে 100 ছিল, আস্তে আস্তে করতে 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 এর পার্সেন্ট 68 হয়ে যাবে, আর ওর পার্সেন্ট 32 হয়ে যাবে। সেটা অ্যাজিট্রোপিক মিশ্রণকে ইন্ডিকেট করবে। ওই সময় স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হবে। তারপর আবার জলের পরিমাণ বেশি হবে বলে স্ফুটনাঙ্ক আবার কমতে থাকে। তাহলে আমরা কেমন পাবো? যে এরকম একটা লেখচিত্র পাবো, এই যে। তাহলে আবার তুমি এদিক দিয়ে যদি কনসিডার করো, তাহলে 100% জল, এটা 100 ডিগ্রি সেলসিয়াস। আর জলে আবার যখন তোমার নাইট্রিক অ্যাসিড আসবে দ্রাব হিসাবে, তখন স্ফুটনাঙ্ক আবার বাড়বে, তখন স্ফুটনাঙ্ক। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই যে পার্টিকুলার পয়েন্টটা, এটা হচ্ছে সেই কম্পোজিশনকে ইন্ডিকেট করছে, যে কম্পোজিশনটা 68 আর 32, আর এর করেসপন্ডিং যে বয়লিং পয়েন্ট, সেটাকে আমরা অ্যাজিট্রোপিক মিশ্রণের বয়লিং পয়েন্ট করছি, আর এর 101 এর কাছাকাছি বলেছিলাম। ক্লিয়ার হয়েছে না? এবার দেখো, এটা আমরা লিকুইডকে ইন্ডিকেট করছি, লিকুইড নাইট্রিক অ্যাসিড। এটা লিকুইড ওয়াটারকে ইন্ডিকেট করছি, লিকুইড ওয়াটার। এটা লিকুইড নাইট্রিক অ্যাসিড। এবার ভেপারটা যখন নেব আমরা, ভেপারটা, তাহলে ভেপারটা এরকম হবে, এই তরলের উপরে বাষ্পচাপ, পজিটিভ ডেভিয়েশন করলাম না, এটা পজিটিভ ডেভিয়েশন পাবো তো এরকম, এই যে এরো পজিটিভ ডেভিয়েশন। তাহলে উপরের এই কন্ডিশনটা ভেপারকে ইন্ডিকেট করছে, ভেপার, পজিটিভ ডেভিয়েশন, ভেপার। আর এর নিচে লিকুইড আর ভেপার একসঙ্গে ইকুইলিব্রিয়ামে আছে, লিকুইড আর ভেপার একসঙ্গে ইকুইলিব্রিয়ামে আছে। ক্লিয়ার হচ্ছে পুরো গ্রাফ? চলে এবারে এই গ্রাফটা এদিকে একই রকম ভাবে সেম সেম প্লট করেছি। দেখো তো ইথানলের স্ফুটনাঙ্ক আমরা একটু আগে কত বললাম, 80 ডিগ্রি সেলসিয়াস, আর জলের স্ফুটনাঙ্ক 100। তাহলে এটা আমরা জল ধরলাম, ধরো এটা ইথানল ধরলাম 80 ডিগ্রি সেলসিয়াস, এটা 100 ডিগ্রি সেলসিয়াস। এবার যখন পিওর ইথানল স্ফুটনাঙ্ক, এই ইথানলের জল দিচ্ছি, স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বাড়বে, স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বাড়বে, স্ফুটনাঙ্ক বাড়ছে বাড়ছে। এদের ক্ষেত্রে নেগেটিভ ডেভিয়েশন হবে, নেগেটিভ ডেভিয়েশন লিখেছিলাম না আমরা। নেগেটিভ ডেভিয়েশন মানে কি? বাষ্পচাপ কমবে, বাষ্পচাপ বাড়বে না কমবে? নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে বাষ্পচাপ কি হয়? কমে। তাহলে বাষ্পচাপ কমছে, এরকম। তাহলে এটা নেগেটিভ ডেভিয়েশনের জন্য, এটা নেগেটিভ ডেভিয়েশনের জন্য। আর এই যে পার্টিকুলার উষ্ণতা তুমি পেলে, পার্টিকুলার উষ্ণতাটা, এই উষ্ণতাটা, সেটা হচ্ছে অ্যাজিট্রোপিক মিশ্রণের। তাহলে এটা কি দাঁড়ালো? এটার মানটা 70, নিয়ার ইকুয়াল টু 79 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কখন সর্বনিম্ন স্ফুটনাঙ্কওয়ালা দ্রবণ পাবো, সর্বনিম্ন স্ফুটনাঙ্কওয়ালা অ্যাজিট্রোপিক মিশ্রণ পাবো? নেগেটিভ ডেভিয়েশন। কখন পাবো? কিন্তু সবসময় পাবো না। পজিটিভ ডেভিয়েশনের ক্ষেত্রেও কম্পোজিশনটা বিশেষ নিতে হবে, আবার নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রেও যে মিশ্রণটা নিলে সেটাও কম্পোজিশনটা, দেখো কম্পোজিশনটা এখানে বারবার লিখে দিয়েছি, বিশেষ কম্পোজিশন, মানে যে কোনো অনুপাতে ওদের যে কোনো পার্সেন্টেজে এটা তৈরি হবে না। ক্লিয়ার? কপি করো।
colligative properties হয়ে গেছে লেখা। এবার আমরা দ্রবণের কিছু প্রপার্টি পড়ব যেগুলোকে কলিগেটিভ প্রপার্টি বা সমকক্ষ ধর্ম বলে। কার প্রপার্টি এগুলো? সলিউশন, দ্রবণের। তো ধর্মগুলো পড়ার আগে একটু খেয়াল করো, এটা তোমার পিওর সলভেন্ট নিয়েছি, পিওর সলভেন্ট। আর এটা আমরা সলিউশন নিয়েছি। এবার যে গোটা অধ্যায় শেষ হওয়া পর্যন্ত দ্রাব যেগুলো আমাদের সামনে আসবে, তো দ্রাবের গায়ে তকমাটা মুখস্থ রাখতে হবে। দ্রাবটা 1 নম্বর কঠিন হবে, অনুদ্বায়ী হবে, তড়িৎ অবিশ্লেষ্য হবে, আর অসংযোজিত হবে। অসংযোজিত হবে তার মানে দ্রাব কঠিন মানে সবাই জানি, অনুদ্বায়ী মানে বাষ্পে যাবে না, তড়িৎ অবিশ্লেষ্য মানে দ্রবণে গিয়ে ভাঙবে না, তড়িৎ অসংযোজিত মানে দ্রবণে গিয়ে গুটিয়ে যাবে না, পলিমারাইজ করবে না। 5টা দিলে গুটিয়ে গিয়ে একটা হয়ে গেল, 2টো দিলে একটা হয়ে গেল, এরকম সংযোজিত হবে না। দ্রাবটা এই 4টা তকমাধারী হবে, এটা মুখস্থ রাখতে হবে। বারবার কথাটা আমরা প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা ফর্মুলা যখনই অ্যাপ্লাই করব, বারবার দ্রাবের ব্যাপারে এই 4টা তকমা লাগাবো। নেক্সট, তাহলে তুমি এখানে পিওর সলভেন্ট নিলে, আর এখানে সেই একই সলভেন্টের মধ্যে ওই তকমাওয়ালা দ্রাব নিলে, এই তকমাওয়ালা দ্রাব নিলে, তো দ্রবণ তৈরি হয়ে গেল। এবারে পিওর সলভেন্টের পার্টিকুলার একটা বৈশিষ্ট্য হয়, এর একটা বাষ্পচাপ আছে, এটাকে আমরা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বলেছিলাম। বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। দ্রবণটারও এখন ওই উষ্ণতায় একটা বাষ্পচাপ হবে, সেটাকে আমরা পিএ দিয়ে ডিনোট করেছিলাম, পিএ। এটাকে আমরা বলেছিলাম দ্রবণের বাষ্পচাপ। দেখো, এই একটা পার্টিকুলার তাপমাত্রায় ঘুরবে, সেটাকে বলা হবে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। টিবি নট দিয়ে প্রকাশ করা হয়। এগুলো টার্মের খেলা, গোটা অধ্যায় এবার টার্মে চলবে। দ্রবণটাও ঘুরবে, সেটাকে আমরা দ্রবণের স্ফুটনাঙ্ক বলি। বি মানে বয়লিং পয়েন্ট, স্মল বি দিয়ে ডিনোট করা হয়। এখানে বি মানে সেই দ্রাব না, স্মল বি স্ফুটনাঙ্ক। টিএফ নট বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক, ফ্রিজিং পয়েন্ট। তাহলে এটাকে আমরা শুধু টিএফ বলবো, নট লাগাবো না, তাহলে দ্রবণের হিমাঙ্ক হয়ে গেল। আর একটা এর নেই, এর আছে, দ্রবণ হলেই সেটা হয়, সেটাকে আমরা অভিস্রবণ চাপ বলি, পাই দিয়ে ডিনোট করি, অভিস্রবণ চাপ। তো এখানে আমি 4খানা ধর্ম তোমাদের সামনে এবার আনবো। সেই 4টা ধর্ম, একটা চাপ সংক্রান্ত, বাষ্পচাপ সংক্রান্ত, একটা স্ফুটনাঙ্ক সংক্রান্ত, একটা হিমাঙ্ক সংক্রান্ত, একটা অভিস্রবণ চাপ সংক্রান্ত। সেই 4টা ধর্ম সব দ্রবণের হবে। কার ধর্ম হবে? দ্রবণের। যখন আগে বিশুদ্ধ দ্রাবক ছিল, সেই প্রপার্টিগুলো যা ছিল, যখন দ্রবণ হয়ে গেল সেই প্রপার্টিগুলো চেঞ্জ হয়ে যাবে। তো তার আগে প্রপার্টিগুলো পড়ার আগে এই যে রাশিগুলো রিপ্রেজেন্ট করলাম, এর মানগুলো নিয়ে একটু আলোচনা করি। যখন জল ছিল তখন ওর বাষ্পচাপ যা ছিল একটা পার্টিকুলার উষ্ণতায়, একই উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ বেশি হবে না কম হবে? পিএ নট বড় না পিএ বড়? এটা নির্দিষ্ট উষ্ণতায়। প্রথমে আমরা বাষ্পচাপ পড়ার সময় এটাকে আলোচনা করে নিয়েছিলাম। পিএ নট বড়, তাহলে পিএ নট গ্রেটার দেন পিএ। এর কারণ আমরা জেনেছিলাম, এর কারণটা ওখানে পড়ানো হয়েছিল, খাতা খুললে পেয়ে যাবো। নেক্সট, এটা বড় না এটা বড়?
এবার টিভিটা বড় আর টিভি নটটা ছোট, এর কারণ আমরা পড়ার সময় জানবো। এই দুটোর মধ্যে টিএফ নট বড় হবে আর টিএফ ছোট হবে, এরও কারণ আমরা ওখানে জানবো ইনশাআল্লাহ। একটু কপি করে নাও। দ্রবণ তৈরি হলে বাষ্পচাপের এই পরিবর্তন হয়, স্ফুটনাঙ্কের এই পরিবর্তন আর হিমাঙ্কের এই পরিবর্তন হয়, আর অভিস্রবণ চাপ সৃষ্টি হয়। অভিস্রবণ চাপ সৃষ্টি হয়, আগে ছিল না, এখন অভিস্রবণ চাপ সৃষ্টি হয়। এটা দ্রবণ হলে হবে এই ঘটনাটা। নেক্সট খেয়াল করো, তাহলে আমরা এখন কিসের ধর্ম পড়তে এসেছি? দ্রবণের ধর্ম। দ্রবণের যে ধর্মগুলো এখন পড়বো সেটা দ্রাবের সংখ্যার উপর নির্ভর করে। কার সংখ্যা? দ্রাবের সংখ্যার উপর নির্ভর করে, দ্রাবের রাসায়নিক প্রকৃতির উপরে না। ওই সকল ধর্মগুলোকে আমরা কি বলি? দ্রবণের ওই সকল ধর্মগুলোকে আমরা কি বলি? সংখ্যাগত ধর্ম। সংখ্যা এরকম হয়ে গেল, দ্রবণের যে সকল ধর্মগুলি দ্রাবের সংখ্যার উপর নির্ভর করে কিন্তু দ্রাবের রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে না, তাকে আমরা সংখ্যাগত ধর্ম বলি। 4 রকম আছে। কটা আছে লিখে ফেলো। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, আপেক্ষিক অবনমন। স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন আর অভিস্রবণ চাপ, চাপ সৃষ্টি বা অভিস্রবণ চাপ। খেয়াল করো, দ্রবণের বাষ্পচাপ কমে গেছে, তো বাষ্পচাপ, দ্রবণের বাষ্পচাপটা সংগত ধর্ম না, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা সংগত ধর্ম। স্ফুটনাঙ্ক বেড়ে গেছে দ্রবণের স্ফুটনাঙ্কটা সংগত ধর্ম না, স্ফুটনাঙ্কের যে বৃদ্ধিটা হয়েছে স্ফুটনাঙ্কের উন্নয়নটা সংগত ধর্ম। দ্রবণের হিমাঙ্কটা সংগত ধর্ম না, হিমাঙ্ক যেটা কমেছে হিমাঙ্কের অবনমনটা সংগত ধর্ম। আর অভিস্রবণ চাপ যেটা সৃষ্টি হয়েছে সেই অভিস্রবণ চাপটা সংগত ধর্ম। এর ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেখলে এই সংগত ধর্মগুলো আরো ক্লিয়ার হবে। তাহলে এগুলোর নাম এরকম কেন? কারণ এই ধর্মগুলো, দ্রবণের এই ধর্মগুলো দ্রাবের সংখ্যার উপর নির্ভর করে। তো চলো এবার আমরা একটা করে বিস্তারিত পড়ে ফেলি। সবাই হেডিং করো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। স্থির উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ও দ্রবণের বাষ্পচাপে পার্থক্যকে
বাষ্পচাপের অবনমনগুলি। দেখো সংখ্যাটা ক্লিয়ার হয়েছে। এটা কি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এটা বড়, আর এটা কি দ্রবণের বাষ্পচাপ, এটা ছোট। এদের যে পার্থক্য সেটাকে আমরা বাষ্পচাপের অবনমন বলি, সেটাকে আমরা ডেল্টা পি দিয়ে ডিনোট করি, ডেল্টা পি দিয়ে। এটা বাষ্পচাপের অবনমন যেটা, সেটাও কিন্তু সমাগত ধর্ম না, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যেটা সেটা সমাগত ধর্ম। এবার আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন নাম আপেক্ষিক অবনমন। সংজ্ঞা গাণিতিক। খেয়াল করো, এটা কি বাষ্পচাপের অবনমন, বাষ্পচাপের এই টার্মের খেলা, এই অধ্যায়ে এবার চলবে টার্মের উপরে। এটা কি প্রত্যেকটা টার্ম যখনই হবে সঙ্গে সঙ্গে তার সেন্স ক্লিয়ার করে নিতে হবে। এটা কি আর এটা কি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। এই যে রেশিওটা, এই যে অনুপাতটা, এই মানটাকেই আমরা বলি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে এটা আর কিছুই না, PA নট মাইনাস PA বাই PA নট। এভাবেও এক্সপ্রেস করতে পারি, এভাবে এক্সপ্রেস করতে পারি। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের সাপেক্ষে বাষ্পচাপের যে অবনমন হয়, বা বাষ্পচাপের অবনমন ও বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের অনুপাতকে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে সংখ্যাটা লিখলাম না, ক্লিয়ার হলো সবাই? ওকে, নেক্সট। বাষ্পচাপের অবনমন কাল। এটা আমাদের আগে হয়ে গেছে, ওদের আমরা নোটের মধ্যে লিখে দিলাম। বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। তাহলে রাউল্টের সূত্র এর আগে আমরা বলেছি বাষ্পচাপ সংক্রান্ত, এর আমরা করব বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত। এজন্য পরীক্ষার সময় এটা খেয়াল রাখতে হবে, যে রাউল্টের সূত্র আমাদের অনেকগুলো আছে, এখানে কি সংক্রান্ত রাউল্টের সূত্র আছে এটা একটু ইম্পর্টেন্ট। তাহলে পরের দিন আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মানে প্রথম সমাগত ধর্মের আন্ডারে রাউল্টের যে সূত্রটা আছে সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।